কোনো একজন ক্রেতা যখন প্রথম একটা রিয়েল এস্টেট প্রোডাক্ট কিনতে যায় তখন সে ইউজুয়ালি কি ভুল করে থাকে যেটা তার পরবর্তীতে প্রবলেম জন্ম দিতে পারে? একজন ক্রেতা যখন কোনো ফ্ল্যাট কিনতে যায় তখন সে আসলে তার স্বপ্ন কিনতে যায় অ্যাকচুয়ালি। স্বপ্ন কিনতে যাওয়ার সময় সে আসলে খুব আবেগী হয়ে পড়ে। সে চিন্তা করে না আমার ফিউচার জেনারেশন এখানে কিভাবে অ্যাডভান্টেজ পাবে। সে চিন্তা করে অনলি প্রাইস কত কমে কেনা যায় অ্যাকচুয়ালি, হ্যাঁ? এই ডিসিশন নিতে গিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানুষ ক্রেতা ভুল করে ফেলে। সেলসম্যান বেসিক্যালি আসলে ট্রু মেসেঞ্জার। সেলসম্যান আসলে যদি সঠিক মেসেজ দেয় একটা মানুষের সারা জীবনের কষ্টের টাকা সে কিভাবে ইনভেস্ট করবে, সেলসম্যানের দায়িত্ব হচ্ছে তাকে ক্রেতার ইনসাইট বুঝে তাকে হেল্প করা। সেলসম্যানের মূল কাজটা অ্যাকচুয়ালি তাকে বিক্রি করা না, প্রবলেম সলভ করা। আমাদের এই রিয়েল এস্টেট সেক্টরে যখন কোনো একজন কোনো একটা প্রোডাক্ট পারচেজ করতে যায় সে অনেক ধরনের সমস্যায় পড়ে। যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় টাইমলি ডেলিভারি করা হয় না, তাদের যে প্রপার্টিজ বা কমিটমেন্ট যেটা রাখা সেটা রাখা হয় না, আমি যেই গ্রেডের মেটেরিয়াল দিব ঠিক সেই গ্রেডের মেটেরিয়াল পাই না, প্লাস ইঞ্জিনিয়ারদের মনিটরিং, এগুলো বেশ কমপ্লিকেটেড ইস্যুস। আমাকে একটু বলেন যে আসলে এই সেক্টরে যারা যারা আসলে আপনার ক্রেতা হিসেবে রয়েছে তারা সম্ভাব্য কী সাবধানতা অবলম্বন করতে পারে যাতে করে একটু কম ঠকে তারা তাদের লাইফের এই সঞ্চয়টা নিয়ে? আমাদের প্রবলেম সলভিং পডকাস্টের আরেকটা এপিসোডে আপনাদের সকলকে আমি ইনভাইট করছি। আপনি যদি আসলে কোনো মরণ ব্যাধিতে না পড়েন তাহলে আপনার পুরো জীবনের হয়তো সবচেয়ে বড় খরচের খাত তখনই আপনি পাবেন যখন কিনা আপনি কোনো একটা বাড়ি কিনতে যাচ্ছেন। এমনকি দেখবেন আপনার মাসিক আয়ের 40 থেকে 50% আপনার চলে যায় শুধুমাত্র বাসা ভাড়ার পেছনে কিংবা সেই রিলেটেড আনুষঙ্গিক সমস্ত খরচ মিলিয়ে। এবং দেখা যায় আমরা আমাদের লাইফের একটা বড় সময়ব্যাপী আমরা অনেক সঞ্চয় করি, অনেক শখকে আমরা স্যাক্রিফাইস করি যাতে লাইফের একটা স্টেজে গিয়ে আমাদের নিজেদের মাথা গোঁজার একটা ঠাঁই হয়। আমরা আমাদের ফ্যামিলির সকলকে নিয়ে একটা সুন্দর বাসাতে আমরা যাতে আমাদের লাইফটাকে লিড করতে পারি। যেহেতু আমাদের লাইফের সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল ডিসিশন অনেকটা এইটাই, আমরা আসলে কোথায় বাড়ি কিনবো কিংবা কোথায় আমরা প্লট কিনবো, এই কাজটা করতে গিয়ে আমরা প্রচুর পরিমাণ মিস্টেকস করি, ফাইন্যান্সিয়াল অনেক রং ডিসিশন নেই এবং অনেক জায়গাতেই আমরা কিন্তু আমাদের অর্থ, সময় অনেক কিছু আমরা নষ্ট করে ফেলি, সম্পদ আমরা নষ্ট করে ফেলি। আজকের এই পডকাস্টে আমরা চেষ্টা করব আমাদের পার্সোনাল লাইফের এই যে প্রপার্টি রিলেটেড ডিসিশন এবং পার্সোনাল ফাইন্যান্সিয়াল যে একটা ম্যানেজমেন্ট রয়েছে এটাকে আসলে আমরা কিভাবে আরেকটু বেটার ওয়েতে আরেকটু সচেতনভাবে যাতে আমরা আমাদের ভেতর থেকে এটাকে তৈরি করে ফেলতে পারি যাতে করে জীবনে আমরা রং ফাইন্যান্সিয়াল ডিসিশন আসলে কম নেই। এক্স্যাক্টলি এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমি নিয়ে এসেছি রিয়েল এস্টেট সেক্টর থেকে একজন এক্সপার্টকে, যার সাথে আমরা চেষ্টা করব ইন্ডাস্ট্রির একটু ভেতরে ঢুকতে এবং শুধু তাই না, এমনভাবে আমরা ডিসকাশনগুলো চালাবো যেগুলোর মাধ্যমে একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি আপনার ফাইন্যান্সিয়াল ডিসিশন মেকিং, আপনার প্রপার্টি রিলেটেড ডিসিশন মেকিংটাকে যাতে আরেকটু বেটার আপনার জায়গা থেকে আপনি করে ফেলতে পারেন। আমি একটু সকলের সাথে পরিচয় করে দিচ্ছি। রুহুল আমিন ভাই জেএলজি অ্যাসেটস লিমিটেডের তিনি হেড অফ সেলস এবং মার্কেটিং হিসেবে আছেন এবং আজকের এই পুরো ডিসকাশনে ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন। কেমন লাগছে রুহুল ভাই আমাদের এই স্টুডিওতে এসে? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকে আপনার সাথে চেষ্টা করব আমাদের এই রিয়েল এস্টেট সেক্টরের পুরো ইস্যুটাকে আসলে দুটো ভাগে ভাগ করে জানতে। একটা হচ্ছে আসলে ইন্ডাস্ট্রির ভেতরে কি ঘটছে এটা নিয়েও আমরা একটু জানার চেষ্টা করব। এর পাশাপাশি যারা যারা কিনা আপনাদের ইন্ডাস্ট্রির আসলে কাস্টমার কিংবা কনজিউমার, আমরা তাদের জন্য কিছু সাজেশন আমরা এখান থেকে বের করে নিয়ে আসবো যাতে করে তারা যখন কোনো একটা প্রপার্টি কিনতে যাবেন বা এই ধরনের যখন কোনো একটা লাইফ প্ল্যান তারা করছেন তখন আপনার যাতে কোনো না কোনো ইনসাইট তাদেরকে যাতে সেই জায়গাটায় একটু হলেও হেল্প করে। কারণ একটা মানুষের সারা জীবনের সঞ্চয়ের পরবর্তীতে তারা আপনাদের কোনো না কোনো প্রোডাক্ট তারা কিনতে আসেন। সো আমরা চেষ্টা করব তার ওই সারা জীবনের যে কষ্টটা সেটা যাতে প্রপারলি একটু আসলে ফ্রুটফুল হয়। আপনার সাথে আবার আজকের আলোচনার প্রথম যে প্রশ্নটা, সেই প্রশ্নটা হচ্ছে আমাদের এই রিয়েল এস্টেট সেক্টরে আপনি যখন প্রথম ঢুকেছেন কাজে, আপনার শুরুর দিন থেকে কাজ থেকে শুরু করে এখন মোটামুটি আপনি একটা প্রতিষ্ঠানের একটা ফাংশনাল হেড হিসেবে আছেন। আমাদের যদি একটা কুইক আপনার স্টোরিটা আমাদেরকে একটু বলেন কিভাবে সবকিছু শুরু হয়েছিল এবং এই পর্যন্ত আসলে কিভাবে আসলেন?
আসলে আমি বরাবরই সেলসের মানুষ হতে চেয়েছিলাম আমার স্টুডেন্ট লাইফ থেকে, এবং আমার যখন পড়াশোনার শেষের দিকে হয় আমি আসলে আমার ক্যারিয়ার বলেন আর কাজের প্ল্যানিং বলেন আমি শুরুটা করেছিলাম নিউজ পেপার থেকে, আমার প্রিন্ট মিডিয়া থেকে। আমি ভোরের কাগজ এবং সমকালে অল্প বিস্তর ফিচার বিভাগে কাজ করেছি। তারপরে আমার পড়াশোনা শেষ হলো, শেষ হওয়ার পরে আমি আসলে একটা গার্মেন্টসে কমপ্লায়েন্স অফিসার হিসেবে জয়েন করেছিলাম অল্প সময়ের জন্য। আমার রিয়েল এস্টেটের মার্কেটিং নিয়ে আগ্রহ তৈরি হয় সেই সময়ই। আসলে আমি আমার MBA ছিল মেজর মার্কেটিং, রিয়েল এস্টেট সেক্টর নিয়ে একটা পার্ট ছিল থিসিস পেপার, টার্ম পেপার জমা দেওয়ার জন্য। জি। আমি তখন স্টাডি করতে যেয়ে দেখি যে আমাদের দেশে, বাংলাদেশের রিয়েল এস্টেট সেক্টর কখন শুরু হয়, কোন সময় থেকে মানুষ তার জমি কিনবে কিংবা ফ্ল্যাটের দিকে যাবে, এইটা ইতিহাস ঘাঁটতে গিয়ে দেখলাম যে 70 থেকে 80 দশকের দিকে এটা শুরু হয়, মানুষের প্লটিং কিংবা জমি জমার পেছনে কীভাবে খরচ করবে। তো সেই সময়ে একটা ইনসাইট এরকম দেখলাম যে 64 থেকে 1964 সাল থেকে ইস্টার্ন হাউজিং লিমিটেড এই সেক্টরে একটা পায়োনিয়ার ভূমিকা পালন করে। আর একটাভাবে আমি দেখলাম স্টাডি করতে যে প্রতি বছর 4% প্লাস মাইনাস লোক আরবানাইজেশন হয়। আমার স্টাডিতে এরকম দেখা গেল যে 4% যদি আরবানাইজেশন হয়, এরকম যদি এই আরবানাইজেশন 1% ঢাকা শহরে স্টে করে, তাহলে মানুষের আবাসস্থল কীভাবে হবে, মানুষ কীভাবে তার থাকার জায়গা করবে, মৌলিক চাহিদাগুলো, এইটা নিয়ে আমার একটা ইন্টারেস্ট গ্রো করে। ইন দ্য মিন টাইমে ডক্টর তৌফিক এম সিরাজ নামে এক পায়োনিয়ার ছিলেন রিয়েল এস্টেট সেক্টরের, ওনার সাথে আমার পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে আমার রিয়েল এস্টেট সেক্টরের প্রতি আরও ইন্টারেস্ট বেড়ে যায়, কারণ উনি রিয়েল এস্টেট সেক্টর একটা মানদণ্ড, উনি নিজেই একটা ইটসেলফ ব্র্যান্ড ছিল, নেমই তৌফিক এম সিরাজ ইটসেলফ ব্র্যান্ড। তো ওনার মাধ্যমে আমার সেলটাকে কাজ করার সুযোগ হয়। মজার বিষয় হচ্ছে যে আমি সেলসের মানুষ, বাট আমি কাজটা শুরু করেছিলাম সাপ্লাই চেন ডিপার্টমেন্ট দিয়ে। তো আমি সাপ্লাই চেনে কাজ করি, কিন্তু আমার মাথায় ঘুরে আমি কীভাবে সেলসে আসবো। কোনো একটা পর্যায়ে এসে আমি সেলসে কাজ করার সুযোগ পেলাম। আমার ভেতরে কাজ করলো এইভাবে যে সাপ্লাই চেনে, হ্যাঁ অবশ্যই একটা প্রোডাক্ট রেডি করতে সাপ্লাই চেনের ভূমিকা অসংখ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাপ্লাই চেন। তারপরে আমি সেলসের প্ল্যান মাথায় ঘুরতে করতে একসময় সেলসে ঢুকে পড়লাম। এখানে দেখলাম যে আনলিমিটেড ইনসাইট কাজ করা যায়, কীভাবে মানুষের সাথে সহচর চলা যায়, মানুষের মূল্যবোধ বোঝা যায়, মানুষের স্বপ্নের সাথে কীভাবে মিলেমিশে একাকার হওয়া যায়। এইভাবেই আসলে আমার সেলস রিলেশনের সাথে জড়িত এবং সেলস ডিপার্টমেন্ট আমার চলে আসা। এইভাবে আমি চলতে আমি যাকে খুবই গুরুত্ব সহকারে নিয়েছি কিংবা যার ভূমিকা অনবদ্য, সাউথ ব্রিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আশিকুর রহমান স্যার, ওনার ইন্সপিরেশন আমার সেলস লাইফ, মার্কেটিং লাইফে খুব ভূমিকা দিয়েছে। তো এইভাবে আমার ক্যারিয়ার থেকে শুরু করেছি, কীভাবে মানুষের কাছে যাওয়া যায়, মানুষের স্বপ্ন গড়া যায়। সেলসম্যান বেসিক্যালি আসলে ট্রু মেসেঞ্জার। আমি কোনো একটা কথাই বলেছিলাম যে সেলসম্যান আসলে ওয়ার্ক করে, সে প্রফিটিক ওয়ার্ক করে, লাইক ট্রু মেসেঞ্জার। ইন দ্য মিন টাইম বলি যে আমি সেলসম্যান আসলে যদি সঠিক মেসেজ দেয়, একটা মানুষের সারা জীবনের কষ্টের টাকা সে কীভাবে ইনভেস্ট করবে, সেলসম্যানের দায়িত্ব হচ্ছে তাকে ক্রেতার ইনসাইট বুঝে তাকে হেল্প করা। সেলসম্যানের মূল কাজটা অ্যাকচুয়ালি তাকে বিক্রি করা না, প্রবলেম সলভ করা। এভাবে আসলে কাজ করতে করতে একটা পর্যায়ে এসে একটা প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছি। আসলে এইটা ব্যাপারটা এরকম না যে আমি কীভাবে HOD হয়েছি, ব্যাপারটা এরকম না। আমার কাছে মনে হচ্ছে এটা নর্মাল ফেনোমেনা, বলতে পারেন লজিক্যাল সিকোয়েন্স। আসলে আমি যদি কুইক সবার জন্য একটা সামারি করে দিই, ভাইয়ের ক্যারিয়ার শুরু হয়েছিল ফিচার বিভাগে, এরপর কমপ্লায়েন্স ডিপার্টমেন্টে আপনি কিছুদিন ছিলেন। এর পরবর্তীতে বর্তমানে উনি জিএলজিতে আছেন, প্রায় 9 বছরের মতো হয়েছে তার জিএলজিতে, এবং টোটাল ক্যারিয়ার স্প্যান ধরলে প্রায় 2 দশকের কাছাকাছি। আমরা আমাদের এই ছোট্ট ডিসকাশনে আসলে আমরা চেষ্টা করব ইন্ডাস্ট্রির ভেতরটা জানতে এবং ইন্ডাস্ট্রির বাইরে, কারণ আমি নিজেও হয়তো এই সেক্টরের কোনো না কোনো একজন কাস্টমার কিংবা কনজিউমার। সেক্ষেত্রে আমরা কি আসলে রং ডিসিশন নিয়ে ফেলি, সেগুলোর ব্যাপারে আস্তে আস্তে ওনার কাছ থেকে আমরা ইনসাইট একটু আমরা জানার চেষ্টা করব, যাতে করে আমরা ফিউচারে কম ঠকি এই সেক্টরে। আমি একটু আপনার কাছ থেকে আরেকটু ডিপে আমি একটু জানতে চাচ্ছি। এখন এটা 2026 সাল এবং আমরা জানি আমাদের 2020-এ কোভিডের সময় খুবই
চরম লেভেলের একটা আসলে ইকোনমিক ক্রাইসিস আমাদের রাইট, ভেতরে রাইট, এসেছিল। এবং আপনি আসলে যেই সেক্টরে কাজ করেন এটাকে বলা হয় হাই ইনভলভমেন্ট প্রোডাক্ট। রাইট। আপনি নরমাল একটা ড্রেস ১-২ বার ট্রায়াল দিলাম, আমি দ্রুত পারচেজ ডিসিশন নিয়ে ফেলছি। বাট আমরা যখন কোনো একটা হাই ভ্যালু প্রপার্টির ব্যাপারে আমরা যখন ডিসিশন নিতে যাই, আমাদের মাথায় অনেক ফ্যাক্টর কাজ করে। ২০২০ থেকে শুরু করে এই যে ২৬ পর্যন্ত গত যে ৫-৬ বছর রয়েছে, করোনার পরবর্তীতে আপনাদের এই ইন্ডাস্ট্রিটা আসলে কিভাবে চেঞ্জ হয়েছে একটু আমরা যদি দর্শকের উদ্দেশ্যে শেয়ার করি। ওকে, খুব দারুণ একটা প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন আপনি। করোনার সময়ে রিয়েল এস্টেট সেক্টর আসলে চরম সমস্যার মুখে পড়েছিল। বিপদ সংকুল পরিস্থিতিতে রিয়েল এস্টেট সেক্টর পড়েছিল। সেইটা কীভাবে উতরানো যায়, আসলে রিয়েল এস্টেট সেক্টর যখন বিজনেস শুরু করে সে ক্রেতার সাথে আসলে ক্রেতা মনে করে না, আমরা মনে করি সে আমাদের প্যাট্রন বা পার্টনার মনে করি। তো প্রত্যেকটি মানুষের জীবনে একটা এফেক্ট পড়েছিল, তার ইকোনমিক্যাল বাউন্ডারিজ তৈরি হয়ে গিয়েছিল। সেই বাউন্ডারিজ তাকে কীভাবে স্টিক রেখে ক্রেতাকে রুম দেওয়া যায়, কীভাবে আরাম দেওয়া যায়, সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম রিয়েল এস্টেট সেক্টরের মানুষজনই ক্রেতাকে তার ইনস্টলমেন্ট ফ্লেক্সিবিলিটি করেছি, সাথে সাথে আমাদের কাজও চালিয়ে গিয়েছি। বাট সরকার থেকে যে রিয়েল এস্টেট সেক্টর দাঁড়ানোর জন্য খুব বেশি একটা ভূমিকা নেওয়া হয়নি। ইভেন আমরা যদি আরও বলি, এর পরবর্তী সময়ে রিয়েল এস্টেট সেক্টর যখন একটু ঘুরে দাঁড়াবে, দেশের একটা মানে ক্রান্তিকাল শুরু হয়ে গেছিল, তারপরে আপনার ইসরায়েল একটা যুদ্ধ শুরু হলে সেক্ষেত্রে মানুষের ডিসিশন মেকিং একটা বড় রকম একটা বাধার সম্মুখীন হয়। তারপরেও মানুষ সবসময় জয়ী হয়েছে আসলে। আচ্ছা, আমাদের তো যখন আমরা দেখলাম ইসরায়েল ওয়ার যখন হলো, তখন আমাদের হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে আমাদের একটা অয়েল সাপ্লাইয়ের আমাদের একটা যথেষ্ট ক্রাইসিস হয়ে যায়। এবং আমাদের একই সাথে আমরা দেশে দেখি যথেষ্ট পরিমাণ মুদ্রাস্ফীতি বেড়ে যাচ্ছে। রাইট। সেই মোমেন্টে আপনাদের সেক্টর আসলে কি কি চ্যালেঞ্জ ফেস করেছিল, কিভাবে সেটাকে ওভারকাম করলেন? আসলে মানুষ সবসময় জয়ী হয়েছে আসলে। তো এই মানে ক্রিটিক্যাল সময়ে বা ক্রাইসিস সময়ে মানুষের তার বুদ্ধিমত্তা দিয়ে সে তার জায়গা থেকে বেরিয়ে এসেছে। আমি যদি বলি সহজ করে, গত ৫-৬ বছরের রিয়েল এস্টেট সেক্টর এত প্রতিকূলতার মাঝেও সে দারুণভাবে বেরিয়ে আসার চেষ্টা করছে কিংবা বেরিয়ে গেছে। ইন টার্মস অফ কোয়ালিটি, ইন টার্মস অফ সার্ভিস ডেলিভারির মাধ্যমে সে বেরিয়ে এসেছে। যেমন এখন কন্ডোমিনিয়াম প্রজেক্ট হচ্ছে, গেটেড কমিউনিটি হচ্ছে, স্মার্ট হোম আইডিয়া হচ্ছে, বিভিন্নভাবে ইনসাইটগুলো তৈরি হয়ে রিয়েল এস্টেট সেক্টর এগিয়ে যাচ্ছে। কোনো একজন ক্রেতা যখন প্রথম একটা রিয়েল এস্টেট প্রোডাক্ট কিনতে যায় বা একটা সে ফ্ল্যাট কিনতে যায়, তখন সে ইউজুয়ালি কি কি ভুল করে থাকে যেটা তার পরবর্তীতে প্রবলেম জন্ম দিতে পারে? খুবই প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন আপনি। আসলে একজন মানুষ যখন কিংবা একজন ক্রেতা যখন কোনো ফ্ল্যাট কিনতে যায়, তখন সে আসলে তার স্বপ্ন কিনতে যায়। অ্যাকচুয়ালি স্বপ্ন কিনতে যাওয়ার সময় সে আসলে খুব আবেগী হয়ে পড়ে। আবেগী হওয়ার কারণে সে আসলে ডিসিশন মেকটা সহজ করতে পারে না কিংবা ভুল করে ফেলে অনেক সময়। কীভাবে ভুল করে? সে লোকেশন চিন্তা করে না। সে চিন্তা করে না আমার ফিউচার জেনারেশন এখানে কীভাবে অ্যাডভান্টেজ পাবে। সে চিন্তা করে অনলি প্রাইস কত কমে কেনা যায়। অ্যাকচুয়ালি হ্যাঁ, প্রাইস কমে কিনতে যেয়ে সে আসলে রিয়েল এস্টেট কারা ভালোভাবে ওয়ার্ক করছে, টাইমলি হ্যান্ডওভার করে কি না, তাদের ফিউচার প্ল্যান কি আছে, কিংবা আগের তাদের কর্মকাণ্ডের যে ইতিহাস সেগুলো না দেখে তারা একটা ডিসিশন নেয়। এই ডিসিশন নিতে গিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানুষ ক্রেতা ভুল করে ফেলে। এই ক্ষেত্রে যেটা তার করণীয় সেক্ষেত্রে হচ্ছে যে আসলে তাকে বাজেট প্ল্যানটা প্রথমে ঠিক করতে হবে। আসলে ধরলাম একটা প্রোডাক্টের দাম ১ কোটি টাকা, এর সাথে রেজিস্ট্রেশন কস্ট আছে, সে যদি আসলে ইন্টেরিয়র করতে চায় তার একটা প্ল্যান আছে, টোটাল বাজেট প্ল্যান নিয়ে আগাতে হবে। আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্রেতারা এই ভুলগুলো করেন যে আসলে সে তো ১ কোটি টাকার একটা বাজেট নিয়েছে, তার সমস্ত জীবনের খুব কষ্টের টাকা কিংবা আস্তে আস্তে করে জমানো টাকা, কিন্তু সে ১ কোটি টাকা করার প্ল্যান করেছে, কিন্তু দিন শেষে দেখলো যে প্রোডাক্ট যখন ফিনিশ গুড হিসেবে তার কাছে আসবে আরও কিছু বার্ডেন তার উপর দাঁড়াচ্ছে। আসলে এই প্ল্যানগুলো তার আগে থেকে করা উচিত। এই ক্ষেত্রে অবশ্য সেলসম্যানের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিত, তাকে হেল্প করা, তাকে একটা প্ল্যান দেয়া যে আসলে সে কীভাবে কেনার পরে সে প্রবলেমে না পড়ে। আমি এই ক্ষেত্রে মানে দর্শকের উদ্দেশ্যে যদি আমি একটু ডেটা দেই তাহলে এটা বুঝতে ইজি হবে। আমাদের আসলে যখনই আমরা কোনো একটা এরকম ফ্ল্যাট কিংবা প্লট আমরা যখন কিনতে যাই, একটা অ্যাসেট ভ্যালুয়েশন হয় এবং আমাদের কিন্তু স্থানীয় যে প্রশাসন বা সিটি কর্পোরেশন থেকে কিন্তু সেইটার জন্য একটা আলাদা ট্যাক্স দিতে হয়। এবং দেখা যায় ১ কোটি টাকার প্রপার্টি কেনার জন্য এটা স্থান ভেদে, কারণ আমরা আসলে কোন এরিয়াতে আমরা কিনছি সেটা ভেদে কিন্তু আমাদের ৪ লক্ষ থেকে শুরু করে ১২-১৫ লক্ষ টাকা পর্যন্ত আমাদের এক্সট্রা ট্যাক্স দিতে হয়।
এবং এতে করে যেটা হয়, কেউ হয়তো বাজেট প্ল্যানটা করে রেখেছে সে ১ কোটি টাকার অ্যাসেট কিনবে, জিনিসটা হয়ে যাচ্ছে ১,১১,০০,০০০ টাকা বা ১,১২,০০,০০০ টাকা। এইখানেও আবার যখন সে কাস্টমাইজেশন আনতে চায়, ইন্টেরিয়রের কস্টটাও কিন্তু বাংলাদেশে আমি যদি ধরি মোটামুটি স্ট্যান্ডার্ড কনসালটেন্ট এক্সপার্ট নিয়ে আসলেও কিন্তু মিনিমাম ৫ লক্ষ থেকে শুরু হয়, ঊর্ধ্বে আরও অনেক ওপরের দিকে যায়। তো আমরা যখন আসলে ওই ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা আমরা যখন কোনো একটা ফ্যামিলি থেকে করতে যাই, তখন আমরা শুধুমাত্র ওই বড় একটা অ্যামাউন্ট না ধরে আমাদের আরও কি সিচুয়েশনাল কস্ট ইনকার করতে পারে, এগুলো আমাদের আসলে দেখা উচিত। ভাই আমাদেরকে আরেকটু বলেন, কারণ এই জায়গাটা হচ্ছে খুব টেকনিক্যাল। যেমন আমরা অনেকেই কিন্তু জমির কাগজপত্র সম্পর্কে আমরা বুঝি না, পর্চা কি, দলিল কি, নামজারি কিভাবে করতে হয়, এগুলো কিন্তু খুবই টেকনিক্যাল বিষয়, আমাদের জানা উচিত কিন্তু আমরা জানি না। আপনি একটু আমাকে বলেন, যখন কোনো একটা মানুষ এই ধরনের ফ্ল্যাট কিনতে যাবে তার কি কি দেখা উচিত, আমাদেরকে একটু একটা চেকলিস্ট আকারে যদি একটু শেয়ার করে দেন। আচ্ছা, দারুণ একটা কোশ্চেন। আমি প্রিভিয়াস প্রশ্নের উত্তর যদি একটু অ্যাড করি, আসলে কি কি ভুল করে প্রথম বায়ার, সেটার সাথে আমি অ্যাড করি। আসলে বায়ারের একটা প্যাকেজ প্ল্যান করা উচিত, যার মানে টোটাল প্রসেসটা যেন ঠিক থাকে, যেন তার প্যাকেজ প্ল্যান, আমি একটা বাক্যে যদি বলি প্যাকেজ প্ল্যানটা করা উচিত। আসলে সেকেন্ড কোশ্চেন যেটা আপনি করলেন যে আসলে কি কি ব্যাপারগুলো চেক করা উচিত, আমরা এভাবে দেখি যে প্রথমে তার ল্যান্ড পেপারসগুলো ঠিক আছে কিনা। ল্যান্ড পেপারসের নর্মাল কিছু বিষয় থাকে যে আসলে এক নম্বরে পজিশন লেটার আছে কিনা, অ্যালটমেন্ট লেটার আছে কিনা, তারপর লিজ ডিড আছে কিনা, মিউটেশন ঠিক আছে কিনা, ট্যাক্সটা আপডেট খাজনা দেওয়া আছে কিনা, এই বিষয়গুলো খেয়াল করা উচিত। আরও খেয়াল করা উচিত যে আসলে রাজুক থেকে তার প্ল্যান অ্যাপ্রুভাল স্মারক নম্বর থাকে কিনা, এগুলো চেক করে নেওয়া উচিত। স্ট্রাকচারাল ডিজাইন, আসলে ক্রেতা আসলে এই সময় সে অনেক ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে সে অনেক বুদ্ধিদীপ্তির পরিচয় দিতেই হয় আসলে, হ্যাঁ। নাহলে সে আসলে সব ক্রেতা তো আসলে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বুঝবে না, তার পেরিফেরিতে তার পরিচিত লোকজন থাকে, সেটা চেক অ্যান্ড ব্যালেন্স করে নিতে পারে ঠিক আছে কিনা, বিএনবিসি কোড ঠিক আছে কিনা, রিয়েল এস্টেটের ম্যাটেরিয়াল স্পেসিফিকেশন ঠিক আছে কিনা, এইগুলো আসলে দেখা উচিত আসলে ক্রেতার, আমি মনে করি। ক্রেতাদের একটা পারচেজ ডিসিশনে মাঝে মাঝে একটা ডাইলেমা থাকে, যে রেডি প্রজেক্ট আর একটা হচ্ছে অনগোয়িং প্রজেক্ট, যেটার হয়তো 20, 30, 50 যে কোনো একটা পার্সেন্টেজ কাজ কমপ্লিট হয়ে গেছে। সো আমাকে একটু দুইটা প্রেক্ষাপটের সাথে একটু পরিচয় করাই দেন, কোনটার পজিটিভ সাইডসকে কী, কোনটার নেগেটিভ সাইডসকে কী, ক্রেতা হিসেবে আসলে আমরা কীভাবে প্ল্যানিংটা করব। আসলে মার্কেট ইনসাইটার অথবা সেলসম্যান হিসাবে আমি যদি বলতে চাই এরকম যে দুইটা সেগমেন্টকে আমি দুইটাভাবে দেখতে চাই। যদি রেডি প্রোডাক্টের ক্ষেত্রে বলি, রেডি প্রোডাক্ট ক্ষেত্রে ক্রেতার যে সুবিধাটা হয় সে টোটালি রেন্টাল অ্যাপ্রিসিয়েশনটা সে পায় প্রোডাক্ট থেকে, আর তার বেসিক নিডটা দ্রুত সে ফুলফিল করতে পারে। রেডি প্রোডাক্টের ক্ষেত্রে সে একটা জিনিস সে খুব ভালোভাবে পায়, সে প্রোডাক্টও কিনলো, রেন্টাল অ্যাপ্রিসিয়েশনও পেলো। ওয়ার্কিং ক্যাপিটাল নামে একটা শব্দ আছে, সে অ্যাপার্টমেন্টের এগেনস্টে সে ওয়ার্কিং ক্যাপিটাল ইউজ করতে পারে। আচ্ছা, এটা হচ্ছে রেডি প্রোডাক্টের ক্ষেত্রে সে একটু বেনিফিট পায়। রেন্টাল অ্যাপ্রিসিয়েশনটা একটু যদি বোঝাতেন। রেন্টাল অ্যাপ্রিসিয়েশন বলতে সে এখন 1 কোটি টাকার প্রোডাক্ট কিনে এখন 40,000 টাকা, 35,000 টাকা সে এখনই রেন্ট দিতে পারবে, রাইট। সে হয়তো যে একটা মানুষের আসলে প্রত্যেকটি মানুষের একটা মানি প্ল্যান থাকে একটা, হ্যাঁ। সে হয়তো 20,000 টাকা একটা রেন্ট বাসাতে থাকে, 1 কোটি টাকা তার কাছে কোনো রকমভাবে জমিয়েছে সে, কিংবা কিছু সাপোর্ট নিয়ে করেছে, সে হয়তো তার ফ্ল্যাটটা 30,000 টাকা ভাড়া দিতে পারে, কিন্তু সে নিজে থাকে হয়তো 20,000 টাকার একটা ফ্ল্যাটে। সেই ক্ষেত্রে সে রেন্টাল কিছু বেনিফিট পায়, আস্তে আস্তে সে এইভাবে নিজেকে ডেভেলপ করতে পারে আসলে, কিংবা তার ফিনান্সিয়াল গ্রোথটা বাড়াতে পারে। এইভাবে বললাম যে রেডি ফ্ল্যাট কেনার ক্ষেত্রে এই সুবিধাটা আছে। আমি অ্যাজ এ মার্কেটিয়ার হিসেবে, সেলসম্যান হিসেবে আরেকটাভাবে বলি যে আন্ডার কনস্ট্রাকশনে আমার সেন্সে বলে যে বেশি বেনিফিট পাওয়া যায়। সেক্ষেত্রে একটু সে সুযোগ পায়, সে ইন টার্মস অফ কন্ডিশনগুলো সুযোগ পায়, সে ইনস্টলমেন্ট সুবিধা পায় সে। এবং যদি ROI আমরা চিন্তা করি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট যদি চিন্তা করি আমরা, সেক্ষেত্রে সে আরও সুবিধা পায় যে আজকে আমি একটা ফ্ল্যাট 8,000 টাকা স্কোয়ার ফিটে কিনেছি, সেটা প্রোডাক্টটা রেডি হতে হতে এই প্রোডাক্ট ভ্যালুটা অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রেই 10,000 টাকা পার স্কোয়ার ফিটে যেতে পারে, প্লাস মাইনাস হতে পারে, সুবিধা পাওয়া যায়। এবং সে এর মাঝখানে সে অনেক ডিসিশনও নিতে পারে তার লাইফ প্যাটার্নে। এই জন্য আন্ডার কনস্ট্রাকশনও ইনভেস্টটা আমার কাছে মনে হয় বেশ ভালো। আর কমার্শিয়াল স্পেস সম্পর্কে যদি একটু বলতেন, যে আমাদের যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আছেন বা যারা এন্টারপ্রেনার রয়েছেন, তাদেরকে কিন্তু বিভিন্ন সময় কমার্শিয়াল স্পেস কিন্তু তাদেরকে আসলে
পারচেস করতে হয় কিংবা সেটার ওনারশিপ নিতে হয়, সেই বিষয়ে আসলে আপনার সাজেশন বা ইনসাইট যদি একটু শেয়ার করতেন। কমার্শিয়াল স্পেস দুইটা ইনসাইট আমরা যদি কাজ করি, আন্ডার কনস্ট্রাকশন এবং রেডি। আন্ডার কনস্ট্রাকশন কমার্শিয়াল স্পেস কেনার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করতে হয়, বিভিন্ন পেরিফেরি বিভিন্ন ক্যাটাগরি আমাকে চিন্তা করতে হবে যে ওই এরিয়াতে ফুড ট্রাফিকটা কেমন আছে, ওই এর লোকেশন অ্যাডভান্টেজ কেমন, ফিউচার ডেভেলপমেন্ট এরিয়া কি না, এই বিষয়গুলো আসলে মাথায় রাখা দরকার। আর যদি আমি রেডি প্লট কিনি, রেডি কমার্শিয়াল স্পেস কিনি, সেই ক্ষেত্রে আমাকে আসলে দেখতে হবে যে আসলে এই জায়গাটা প্রথমে দেখতে হবে নিজের ইউজ করব কি না আমি রেন্টে দিব। রেন্টে দিলে এক ধরনের চিন্তা করতে হবে, ইউজ করব কি আমি সেক্ষেত্রে আরেকটা চিন্তা করতে হবে। সেক্ষেত্রে দেখব যে এই বিল্ডিংয়ে, কমার্শিয়াল বিল্ডিংয়ে কোনো ব্র্যান্ড শপ আছে কিনা, কারা কারা সুপার শপ দিয়েছে কিনা, যেটা আমার এখানে আমি একটা স্পেস কিনলে আমাকে ভ্যালু অ্যাড করবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আসলে। আমাদের পারচেস ডিসিশনে আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর হচ্ছে লোকেশন। তো আমরা আরেকটু ডিপে ঢুকতে চাচ্ছি এই বিষয়টায়, যে আমি যখন কোনো একটা প্রপার্টি পারচেস করতে যাব, লোকেশনের কি কি ফ্যাক্টর আমার আসলে কনসিডার করা উচিত? অ্যাজ এ সেলসম্যান আমি প্রথমে বলেছিলাম সেলসম্যান ইজ এ ট্রু মেসেঞ্জার আসলে। হ্যাঁ, ক্রেতাকে রুম দেয়া, ক্রেতাকে আরাম দেয়া সেলসম্যানের একদম নৈতিক দায়িত্ব। আমি ঠিক মনে করি ঠিক এভাবে যে এবাদতের মতো আসলে ব্যাপারটা। তো সেই ক্ষেত্রে আমাকে ক্রেতাকে হেল্প করার জন্য তার আমার প্রোডাক্টটার কানেক্টিভিটি কি, কমিউনিটি গ্রো করেছে কিনা, ভালো কমিউনিটি, সেফটি সিকিউরিটি আছে কিনা, সে যদি ইন ফিউচারে সে রেন্ট দেয়, রেন্টাল ভ্যালুটা কীরকম আছে, আরও ভালো কথা ফিউচার ডেভেলপড এরিয়া কিনা, এইসব বিষয়গুলো মাথায় রেখে ক্রেতাকে হেল্প করা। এই ক্ষেত্রে ক্রেতা আপনার প্রতি ট্রাস্ট পায়। আর এই পুরো জিনিসটাকে নিয়ে যখন আমরা আসলে এই সেক্টরে আমরা কাজ করতে যাই, তখন আমরা জানি সেলস এবং মার্কেটিং দুটো ফাংশন আসলে আমাদের একসাথে প্রসিড করাতে হয়। এই দুইটা ফাংশন কিভাবে আসলে একে অপরকে কমপ্লিমেন্ট করে? সো একটু যদি আমাকে বলতেন। মার্কেটিং যে কাজটা করে, একটা প্রোডাক্টের ভ্যালু কীভাবে তৈরি হয়, প্রোডাক্টের ফিলোসফি কী, মানুষের দোরগোড়ায় পৌঁছানোর একটা উত্তম প্রসেস। আমরা এখন সারা দুনিয়াতে ইঞ্জিনিয়ার্স মার্কেটিং নিয়ে কাজ হচ্ছে, হলিস্টিক মার্কেটিং নিয়ে কাজ হচ্ছে, আরও কাজ হচ্ছে যে কীভাবে সোসাইটাল মার্কেটিং হয়। মার্কেটিং আসলে মানুষকে কেনার জন্য, উদ্বুদ্ধ করার জন্য যত রকমের পজিটিভ অ্যাটিটিউড আছে, সেইগুলো আসলে বেসিক্যালি মার্কেটিংয়ের ওয়ার্ক। মার্কেটিং আসলে একটা বিলবোর্ড টাঙানো তা নয়। আসলে মার্কেটিংয়ের ফিলোসফি, মার্কেটিংয়ের অন্তর্দৃষ্টি এরকম হওয়া উচিত যে সেই ফিলোসফি নিয়ে সে যেন তার পারচেস ডিসিশনটা নিতে পারে। এই ক্ষেত্রে মার্কেটিং এবং সেলসের কোলাবোরেশনের কোনো বিকল্প নাই। মার্কেটিং লিড থেকে শুরু করে কীভাবে এটা কাস্টমারে জেনারেট হয়, সব প্রসেসটাই করতে হয়। সেই জন্য মার্কেটিংয়ের সাথে সেলসের কোলাবোরেশনটা প্রতিনিয়ত দরকার আমি মনে করি। এই জায়গায় আমি জাস্ট যদি একটা ছোট্ট ইন্ডাস্ট্রি ইনসাইট একটু সকলের সাথে শেয়ার করি। মার্কেটিং ডিপার্টমেন্টের আসলে মূল কাজ হচ্ছে কোনো একটা কন্টেন্ট কিংবা অ্যাক্টিভিটিসের মাধ্যমে ক্রেতার ভেতরে একটা কিউরিওসিটি জাগানো, যে Exactly. আমার সমস্যার সমাধান ইনাদের কাছে আছে। সেলসের কাজ হচ্ছে সেই সমাধানটা তাকে অফার করা। সো এই কারণে আমরা যখন আসলে বিভিন্ন প্রতিষ্ঠানে যখন আমরা সেলসের উপরে আমরা ট্রেনিং দিই, তখন আমরা ওই প্রতিষ্ঠানকেও রিকোয়েস্ট করি যে প্লিজ আপনাদের প্রতিষ্ঠানের মার্কেটিং ডিপার্টমেন্টেরও কিছু মানুষ যাতে এই ট্রেনিংটা অ্যাটেন্ড করে, যাতে করে তারা সেলসের পার্সপেক্টিভ বুঝে। আবার যখন আমরা মার্কেটিং ডিপার্টমেন্টকে যখন আমরা কন্টেন্ট মার্কেটিং রিলেটেড ট্রেনিং দিই, তখনও আমরা ওই প্রতিষ্ঠানকে রিকোয়েস্ট করি যে প্লিজ দয়া করে আপনাদের সেলস টিমেরও কয়েকজনকে এই মার্কেটিং ট্রেনিংয়ে আপনি বসায় দেন। কারণ মার্কেটিং কন্টেন্ট দেখে সেলস টিমের কাছে কাস্টমার আসে। সো সেলস টিম যদি নাই জানে কোন কন্টেন্ট দেখে কাস্টমার আমার কাছে আসছে, ওই কন্টেন্টের পেছনের মেসেজ কি, তখন কিন্তু আসলে সেলস টিম চাইলেও মার্কেটিং টিমকে খুব একটা হেল্প করতে পারে না। সো ভাই পুরো বিষয়টাকে অনেকটা ইন্ডাস্ট্রি ইনসাইটটা অনেকটা এইভাবেই সেলস এবং মার্কেটিং টিমকে আসলে এক্ষেত্রে প্রচুর বেশি একে অপরকে কমপ্লিমেন্ট করতে হয়, কোঅপারেট করতে হয়, তাহলেই আসলে একটা অর্গানাইজেশনাল গ্রোথ আমাদের আসলে অ্যাচিভড হয়। আপনি সঠিক বলেছেন সীমান্ত ভাই, এর বিকল্প নয় আসলে। আমাদের এই রিয়েল এস্টেট সেক্টরে যখন কোনো একজন কোনো একটা প্রোডাক্ট পারচেজ করতে যায়, সে অনেক ধরনের সমস্যায় পড়ে। যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় টাইমলি ডেলিভারি করা হয় না, তাদের যে প্রপার্টিজ বা কমিটমেন্ট যেটা রাখা সেটা রাখা হয় না। আমি যেই গ্রেডের ম্যাটেরিয়াল দিব ঠিক সেই গ্রেডের ম্যাটেরিয়াল পাই না। প্লাস ইঞ্জিনিয়ারদের মনিটরিং, এগুলো বেশ কমপ্লিকেটেড ইস্যুস। আমাকে একটু বলেন যে আসলে এই সেক্টরে যারা যারা আসলে আপনার ক্রেতা হিসেবে রয়েছে, তারা সম্ভাব্য কী কী সাবধানতা অবলম্বন করতে পারে যাতে করে একটু কম ঠকে তারা তাদের লাইফের এই সঞ্চয়টা নিয়ে? আসলে
ঠকার বিষয়টা এরকম না, ব্যাপারটা হলো এরকম যে আমি একজন সচেতন ক্রেতা হিসাবে আমার খেয়াল রাখা উচিত যে আসলে ডেভেলপারের ইতিহাস জানা উচিত, কাদের সাথে আমি অ্যাপার্টমেন্ট কিনছি, বুক করছি, এই ব্যাপারগুলো দেখা উচিত। সেকেন্ডলি দেখা উচিত যে তাদের টাইম ফ্রেমটা কি, টাইম ফ্রেমটা আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ইঞ্জিনিয়ারিং টিম কেমন, ইঞ্জিনিয়ারিং টিমের মনিটরিং ঠিক মতো হচ্ছে কি না। ক্রেতা হয়তো সব কিছু হয়তো বুঝে না, কিংবা এখন অনেক এই আধুনিক সময়ে ক্রেতা অনেক কনসাস। সেক্ষেত্রে আসলে যেমন একটা স্বাদ হয়ে যাওয়ার পরে সেই বুয়েট থেকে কিন্তু প্রত্যেকটি স্বাদের টেস্ট করা হয়, সেই টেস্ট রিপোর্ট চাইলে সে ক্রেতা নিতে পারে। বিএনবিসি কোড মেনেছে কিনা সেই ডিজাইনটাও চাইলে সে আর্কিটেকচারাল ডিজাইন কিংবা স্ট্রাকচারাল ডিজাইনগুলো সে চেক করে নিতে পারে। মূল ব্যাপারটা হচ্ছে ম্যাটেরিয়াল স্পেসিফিকেশন যা দেয়া ছিল সেটা আছে কিনা এইগুলো লক্ষ্য রাখা উচিত। মাঝে মাঝে আসলে তার তো কষ্টের টাকা, আমি মনে করি মাঝে মাঝে তার প্রজেক্টে যাওয়া উচিত, মনিটর করা উচিত, ইঞ্জিনিয়ারের সাথে কোলাবোরেশন করা উচিত। আচ্ছা, এই জায়গায় অনেক সময় ক্রেতাদের একটু ছোটোখাটো চিন্তা থাকে যে আমি কাজ শুরু করার পর আমি আগে প্ল্যান করিনি, বাট বিভিন্ন জায়গা থেকে আমার অ্যাকাউন্টে এক্সট্রা খরচ চলে আসতেছে, হিডেন কস্ট চলে আসতেছে। এই বিষয়টাকে যদি একটু কাইন্ডলি ক্ল্যারিফাই করতেন যে অনেক ক্রেতারাই কিন্তু আসলে এই ধরনের প্রবলেমে পড়ে, সেক্ষেত্রে তারা আসলে কোন ধরনের সচেতনতা বা সতর্কতা তারা ফলো করতে পারে? আসলে যারা রিয়েল বিজনেসম্যান, যারা বিজনেস করতে এসেছে, আসলে হ্যাঁ, বিজনেস করতে আসলে আপনাকে অবশ্যই এথিক্যাল থাকতেই হবে। আমার জানা মতে এথিক্যাল বিজনেসম্যানরা এই হিডেন কস্ট সাথে পরিচিত না। তারপরেও ব্যাপারগুলো যে এরকম হয় না হয়, হুম, হুম। এগুলোর ব্যাপারে ক্রেতাকে আগেই মানে বিক্রেতার সাথে তার ডিড ভালো মতো পড়ে নেওয়া উচিত, দেখে নেওয়া উচিত। ডিডের বাইরে কোনো ক্লজ ইম্পোজ করছে কিনা সে ব্যাপারে অবশ্যই চেক করা উচিত। আমাদের অনেকেরই কিন্তু আসলে এই ধরনের একটা প্রবণতা থাকে, যখন আমাদেরকে একটা বড় কন্ট্রাক্ট পেপার পড়তে দেওয়া হয়, অনেকগুলো ক্লজেস থাকে, আমরা প্রত্যেকটা ক্লজকে আসলে আমরা কখনোই পড়ে যাই না। বাট আপনি যখন আপনার লাইফের সঞ্চয় দিয়ে একটা হাই ভ্যালু প্রপার্টি আপনি কিনতে যাচ্ছেন, দয়া করে প্রত্যেকটা ক্লজ একটু সময় নিয়ে আপনি পড়বেন। এবং একটা ডকুমেন্টে আপনি যদি ১ দিনের জায়গায় ৩ দিন দেরি করেও যদি আপনি সাইন করেন, আপনার লাইফের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন না। অনেক ক্ষেত্রে আমরা যে ভুলটা করে ফেলি, আমরা যখন একটা বড় ডকুমেন্ট দেখি সামনে আমাদেরকে হয়তো একটু প্রেশার দেওয়া হচ্ছে, আমরা একটা দ্রুত সাইন করে রিলিফ পেতে চাই। এখন দ্রুত সাইন করে রিলিফ পেতে গিয়ে আমরা অনেক সময় দেখা যায় এমন জিনিসে সাইন করি, এর পরবর্তীতে আমাদের জন্য সেটা অনেক বেশি পরবর্তীতে একটা ফাইন্যান্সিয়াল কমপ্লিকেশনসে চলে আসে। সো আমি ভাইয়ের এই আলোচনায় যেটুকু আমি একটু যদি ছোট্ট সামারি করে বলি, আমাদেরকে পেপারসগুলো সব দেখতে হবে, পাস্ট দেখতে হবে, রাইট। রেগুলারলি আমাকে ভিজিট করতে যেতে হবে, বিভিন্ন বিল্ডিং কোড থেকে শুরু করে আমাদের যে রাজুকের অনুমোদন থেকে শুরু রাইট। করে যে আমার গভর্নমেন্ট কমপ্লায়েন্সগুলো আছে সেগুলো দেখতে হবে। এবং সর্বোপরি আপনার ফ্যামিলিতে সিমিলার জিনিস যদি কেউ বুঝে থাকেন, টেকনিক্যালি এক্সপার্ট, ওই মানুষটাকে দরকার আপনি সাথে Support রাখবেন। নেয়া। তাহলে যেটা হবে, আপনি অ্যাটলিস্ট এত দামি একটা জিনিসের পারচেজ ডিসিশনে আপনি বড় ধরনের ভুল থেকে নিজেকে একটু হলেও বাঁচাতে পারবেন। আমি যদি আরো অ্যাড করি, জি। আপনার জিনিসটা বুঝে নেওয়া আপনার নিজেরও দায়িত্ব আসলে। এক্স্যাক্টলি। বর্তমানে আপনি একটা প্রবণতা দেখবেন যে আসলে অনেকগুলো মানুষ তারা একটা গ্রুপ করে বা একটা নিজেদের ভেতরে একটা সমন্বয় করে, একটা তারা দল করে বা কমিউনিটি করে তারা কিন্তু একটা শেয়ারে প্রপার্টি তারা কেনার চেষ্টা করে। সো এই জিনিসটার পজিটিভ এবং নেগেটিভ সাইডস আমাদের সাথে যদি একটু শেয়ার করেন। আসলে রিয়েল এস্টেট মার্কেটে বা শেয়ার যে প্রবণতা শুরু হয়েছে, শেয়ার প্রজেক্টে মানুষের ইনভেস্ট শুরু হয়েছে, এটার পজিটিভ সাইড খুব একটা বেশি নাই। হয়তো সে অল্প পয়সায় সবাই মিলে একটা কমিউনিটি তৈরি করতে যাচ্ছে। আসলে এটা প্রপার কমিউনিটি আমাদের এক্সপেরিয়েন্স থেকে দেখেছি, যারা এই শেয়ার প্রজেক্টে গিয়েছে খুব ভালো এক্সপেরিয়েন্স তাদের নাই। আসলে এটার প্রথম কারণ হচ্ছে তারা টাইমলি হ্যান্ড ওভার করতে পারে না, অ্যাকচুয়ালি আচ্ছা। কোয়ালিটি মেনটেন করতে পারে না। রিয়েল এস্টেটের সাথে শেয়ার প্রজেক্টের ডিফারেন্সটা খুবই মেজর ডিফারেন্স হচ্ছে যে একটা প্রফেশনাল টিম তাদের থাকে না, এই জন্য প্রোডাক্ট ভালো হয় না। অপরদিকে আমি যদি রাজস্বর কথা চিন্তা করি, গভর্নমেন্ট কিন্তু রাজস্বও হারাচ্ছে। কিভাবে হারাচ্ছে? রাজস্ব আপনার যে রেজিস্ট্রেশন প্রসেসের সাথে একটা ব্যাপার এখানে কাজ করে। রেজিস্ট্রেশন প্রসেসটা তারা একবারে পেয়ে যাচ্ছে ফ্ল্যাটের এগেনস্টে। এইটা ইনসাইটটা এরকম না, যদি আমি এক কথাই বলি, রাজস্ব হারাচ্ছে। আর আপনি যে কাজটা করতে, অনেক মানুষ তার কষ্টের টাকা দিয়ে ফ্ল্যাটটা কিনে অ্যাকচুয়ালি
অ্যাকচুয়ালি, কিন্তু আপনি ওই কাজটা করতে পারেন না বিধায় আপনি ডেভেলপারের কাছ থেকে ফ্ল্যাট কিনছেন। আপনার হয়তো অনেক টাকা আছে, আপনি চাইলে একটা বাড়ি বানাতে পারেন, কিন্তু আপনার প্রফেশনাল টিম নাই, এক্সিলেন্সি টিম নাই আসলে, হ্যাঁ, এই জন্য আপনি কাজটা করতে পারেন না। সেই জন্য আমার মতে, আমি যে নিউট্রালি বলি, হয়তো একটা শ্রেণীর মানুষের কিছু উপকার হচ্ছে, কিন্তু ইন দ্য লং রানে, লং রিলেশনশিপসে শেয়ার প্রজেক্ট থেকে রিয়েল এস্টেট সেক্টর ইনভেস্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের এই সেক্টরে যখন আমরা আসলে একজন কাস্টমারকে মানে আমাদের জায়গা থেকে অ্যাকোয়ার করতে চাই, আসলে কাস্টমারের কাছে দুইটা ওয়েতে পৌঁছানো যায়। হয় আমি কাস্টমারের কাছে যাব, নয় কাস্টমার আমার কাছে আসবে। বিজনেস আসলে বেসিক কাস্টমার রিলেশনশিপ এইভাবেই তৈরি হয়। এবং বর্তমানে আমরা কিন্তু প্রচুর পরিমাণ ডিজিটাল টুল, ডিজিটাল মার্কেটিং এবং ডিজিটাল যে আমাদের প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোকে আমরা ইউটিলাইজ করার চেষ্টা করছি। আমাকে একটু বলেন, এই জায়গাটায় বা আপনাদের এই সেক্টরে রিলেশনশিপ কতটুকু গুরুত্বপূর্ণ, আর যে মার্কেটিং এফোর্টগুলো আছে এগুলো কতটুকু গুরুত্বপূর্ণ, একটু যদি কম্পেয়ার করে আমাদেরকে যদি একটু রিয়েলিস্টিক্যালি বলেন। আমি যদি সরাসরি উত্তরে চলে যাই, হ্যাঁ। একটা সময় মানুষ বিলবোর্ডের মাধ্যমে তার অ্যাড প্রচার করতো, এখন ভার্চুয়ালি করে কিংবা তার সব প্ল্যানিংয়ে করে অ্যাকচুয়ালি। সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিংয়ের ভূমিকা অবশ্যই আছে। ডিজিটাল মার্কেটিং হয় কি, রিয়েল এস্টেট সেক্টরের প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি পশ প্রোডাক্ট, দামি প্রোডাক্ট। কনজিউমার গুডসের ক্ষেত্রে এক ধরনের ডিজিটাল মার্কেটিং, আর পশ প্রোডাক্টের ক্ষেত্রে এক ধরনের ডিজিটাল মার্কেটিং। অবশ্যই ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্ব আছে। গুরুত্বটা এরকম যে, আমরা যদি ইনসাইটটা এইভাবে দেখি, মানে ইনফরমেশন দেয় ডিজিটাল মার্কেটিংয়ে, এডুকেট করে, এঙ্গেজ করে, তারপরে সেটা এঙ্গেজ থেকে কনভার্টে চলে যায়। আমি যদি বলি অ্যাকচুয়াল বায়ার তৈরি হয়, এটা গুরুত্বপূর্ণ। বাট এই এআইয়ের যুগে কিংবা অটোমেশনের যুগে আমার ইনসাইট বলে বিজনেস ইজ স্টিল হিউম্যান। সেই ক্ষেত্রে রিলেশনশিপস অফকোর্স ডিজিটাল মার্কেটিংয়ের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। মোটামুটি আমরা একটু কারেন্ট স্টেটাসটা আমরা জানলাম, আমরা পারচেজার যারা তাদের পার্সপেক্টিভ থেকেও জানলাম, আমরা একটু ইন্ডাস্ট্রি সম্পর্কে যদি একটু আমরা জানার এবং বোঝার চেষ্টা করি, আগামী 5 বছরে আসলে এই ইন্ডাস্ট্রিতে নতুন কী কী ট্রেন্ড আসতে যাচ্ছে একটু যদি আমাদের সাথে শেয়ার করেন। আগামী 5 বছরে রিয়েল এস্টেট সেক্টর আসলে ট্রেমেন্ডাস ডেভেলপমেন্টের দিকেই যাবে, যদিও রিয়েল এস্টেট সেক্টর স্টিল ক্রাইসিস আওয়ার পার করছে। আসলে আমি একটু আগে একটা প্রশ্নের উত্তর আমি এভাবে দিয়েছি যে বিজনেস ইজ স্টিল হিউম্যান। আসলে মানুষ সবসময় জয়ই করেছে আসলে, হ্যাঁ। আগামী 5 বছরে রিয়েল এস্টেট সেক্টরটা ঠিক এইভাবে যাবে যে, যদি এসডিজি অর্জন করতে যেতে হয় তাহলে স্যাটেলাইট সিটি তৈরি করতে হবে, কন্ডোমিনিয়াম প্রজেক্টে যেতে হবে, গেটেড কমিউনিটিতে অবশ্যই যেতে হবে, এবং আপনাকে রিয়েল এস্টেট সেক্টরে টিকে থাকতে হলে সাস্টেইনেবল রিয়েল এস্টেট সেক্টর গড়তেই হবে। সাস্টেইনেবল রিয়েল এস্টেট বলতে আমি এটা বুঝি যে, কীভাবে একটা বিল্ডিং স্মার্ট হয়, কীভাবে একটা বিল্ডিং ইকো ফ্রেন্ডলি হয়, এই বিষয়গুলো নজর দিতেই হবে। যদিও আমাদের দেশের স্থাপত্যকলায় এই বিষয়ে অনেক প্রাতিষ্ঠানিক শিক্ষা হচ্ছে এবং স্থাপত্য শিল্পীরা এই বিষয়ে কাজ করছে যে বিল্ডিং কীভাবে স্মার্ট হয়। স্মার্ট মানুষের যেমন একটা ক্যারেক্টার আছে স্মার্টনেস, বিল্ডিংয়ের একটা স্মার্টনেস ক্যারেক্টার আছে। স্মার্ট বলতে এরকমভাবে বুঝি যে কীভাবে তার কতটুকু ফাংশনালিটি কাজ করছে, আলো বাতাসের কীভাবে খেলা হচ্ছে, সেইটা স্মার্ট বিল্ডিং আমরা বলছি। এই জন্য সাস্টেইনেবল রিয়েল এস্টেট গড়তেই হবে আসলে। আর একই সাথে এই সেক্টরে যদি ফিউচারে কেউ ক্যারিয়ার করতে চায়, তার জন্য আপনার কি কি সাজেশন বা ইনসাইট রিয়েল রয়েছে? এস্টেট সেক্টরে ফিউচার ক্যারিয়ার করতে হলে অবশ্যই তাকে পড়তে হবে, প্রতিদিন পড়তে হবে, প্রতিদিন জানতে হবে, ক্রেতাকে বুঝতে হবে, ক্রেতার ইনসাইট বুঝতে হবে। অ্যাজ এ ক্যারিয়ার হোল্ডার হিসাবে, অ্যাজ এ জব হোল্ডার হিসাবে, কিংবা যদি তার একটা প্রফেশন নিতে হয়, তার ক্রেতার অ্যাটাচমেন্টে তাকে যেতেই হবে, ক্রেতার ইনসাইট তাকে বুঝতেই হবে। ক্রেতাকে বিক্রি করা নয়, আসলে তার প্রবলেম সলভ করা উচিত। আমাদের এই রিয়েল এস্টেট সেক্টরটা আসলে আমাদের অর্থনীতিতে কোন অবস্থানে রয়েছে, আমাদেরকে যদি একটু শেয়ার করতেন। মজার বিষয় হচ্ছে যে, রিয়েল এস্টেট সেক্টরটা কিন্তু এখনও ইন্ডাস্ট্রি হিসাবে দাঁড়ায়নি, একটা খাত হিসাবে দাঁড়িয়েছে। তারপরে রিয়েল এস্টেট সেক্টর আমাদের জিডিপিতে দারুণ ভূমিকা রেখেছে। অলমোস্ট 8% জিডিপিতে ভূমিকা রাখছে রিয়েল এস্টেট সেক্টর। এবং আমরা শুনেছি যে এটা প্রায় 15%-এর মতো তাদের একটা গ্রোথ পোটেনশিয়াল সামনের দিনগুলোতে রয়েছে। এক্স্যাক্টলি। একই সাথে আমরা এটাও জানি এই সেক্টরটা আসলে হচ্ছে একটা বলা হয় মাল্টিপ্লায়ার ইন্ডাস্ট্রি, বা এটা হচ্ছে একটা লিঙ্কেজ ইন্ডাস্ট্রির মতো। আমরা দেখি একটা বাড়ি, কিন্তু বাড়ির ভেতরে তো অসংখ্য ছোট ছোট উপাদান আছে, এবং প্রায় 250-র কাছাকাছি হয়তো সংখ্যাটা আপনি আমাকে বলেছিলেন একটু আগে। সো আমাকে যদি একটু
এক্সপ্লেইন করতে যে আসলে আমরা এটাকে রিয়েল এস্টেট একটা ইন্ডাস্ট্রি হিসেবে ভাবি, বাট এটা যে আরও কতগুলো ইন্ডাস্ট্রির সাথে কানেক্টেড, সেই ইন্ডাস্ট্রিগুলোর সাথে আমাদেরকে যদি একটু পরিচয় করিয়ে দিই। আমরা যদি কম বেশি এভাবে চিন্তা করি, রিয়েল এস্টেট সেক্টরের সাথে কম বেশি 269 লিঙ্কেজ প্রতিষ্ঠান আমাদের সাথে জড়িত। সিমেন্ট, রড, নেইল, অনেক কিছু, অনেক শিট বিক্রি হয়, তারপরে আরও এইরকম সমস্ত কিছু মিলে 269 প্লাস প্লাস লিঙ্কেজ প্রতিষ্ঠান আছে। সেই জন্যই আমরা বলছি রিয়েল এস্টেট সেক্টর একটা মাল্টিপ্লায়ার সেক্টর। তো আমরা আসলে একটা বিল্ডিং বানানোই দেখি না, এর সাথে কর্মসংস্থান জড়িত প্রায় বিভিন্নভাবে 1 কোটি মানুষের কর্মসংস্থানের একটা ব্যবস্থা এখানে হয়। আপনাদের এই সেক্টরে আসলে যারা যারা সেলসম্যান হিসেবে আছেন বা যারা ক্লায়েন্ট ফেসিং রোলে থাকেন, আপনি একটু যদি তাদের কাজ সম্পর্কে একটু জানান, এবং একই সাথে প্রত্যেকটা সেলসম্যানেরই আসলে কোনো না কোনো একটা ইনার স্ট্রেংথ থাকতে হয়। সেলস একটা আর্টের মতো, আর্ট মানে এখানে কোনো না কোনো জিনিস যেটা একটা বিউটি হিসেবে আসলে কাজ করে। সো আমাকে যদি একটু এই জায়গাটায় পরিচয় করিয়ে দিতেন, রিয়েল এস্টেট সেক্টরের একজন সেলসম্যানের আসলে কাজগুলো কী কী, স্ট্রেংথ কী কী, বিউটি কী কী, সে সবগুলো মিলিয়ে আসলে কী ভূমিকা রাখবে? সেলসম্যান আসলে কাজ করে স্ট্র্যাটেজিক প্রফেশনাল। সেলসম্যান আসলে, সেলসম্যানের কাজ হচ্ছে আসলে এমপ্যাথেটিক ওয়েতে তার ক্রেতার সাথে কথা বলা। সেলসম্যানের কাজ হচ্ছে তার প্রবলেম সলভ করা, ক্রেতার সাথে কীভাবে তার প্রবলেমগুলো সলভ করে। এখন মানুষ কিন্তু খুব সচেতন যে আসলে সে কিনছে না, সে একটা প্রবলেম সলভ চাইছে। তাহলে আমি অ্যাজ এ ক্রেতাই, আমি অ্যাজ এ বিক্রেতা হিসেবে সেলস পার্সনের ভূমিকার জায়গা থেকে যদি আমি বলি যে আসলে আপনাকে ক্রেতার জায়গায় যেতে হবে। আসলে আপনি ক্রেতা হলে কি কি আশা করতেন আপনি, তাহলে এটা আরও সহজ করে যদি বলি, ক্রেতার ইনসাইট বোঝা একজন সেলসম্যানের সবচেয়ে বড় ভূমিকা। আমরা যদি বলি, আপনি যদি অন্যভাবে প্রশ্ন আমাকে করতেন যে সেলসম্যানের ভূমিকা কী, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা ভুলটা করি, আমরা প্রোডাক্ট জানি, প্রাইস জানি না, কিন্তু প্রাইস জানি কিন্তু কাস্টমারকে জানি না, কাস্টমারের ইনসাইট জানি না। কাস্টমারের ইনসাইট, কাস্টমারের ইনার ফিলিংস যদি আমি ট্রিগার না করতে পারি, তাহলে আমি সেল করতে পারবো না। এই জন্য সেলসম্যানকে এই জায়গাগুলোতে খুব দারুণভাবে সচেতন হতে হবে। এবং এই ক্ষেত্রে অনেক সময় কিন্তু কাস্টমারের অনেক জায়গায় এক্সপেকটেশনস গ্যাপ থাকে, এবং তাদের ভেতরে অনেক সময় একটু অভিমান, কিংবা আমরা কর্পোরেটের ভাষায় যেটাকে বলি অনেক সময় কমপ্লেইন চলে আসে। তো এই কাস্টমার কমপ্লেইনগুলোকে আসলে আপনি কীভাবে দেখেন? এটা কি পজিটিভ নাকি নেগেটিভ, কিংবা কীভাবে ডিল করেন এগুলোকে? আচ্ছা, আমি আবারও যদি বলি, আমরা অনেক সময় নেগোসিয়েশন স্কিলের সময় কাস্টমারের অবজেকশনগুলো দেখি। নেগোসিয়েশন স্কিলের ক্ষেত্রে একজন বিক্রেতার কিংবা একজন সেলস পার্সনের, একজন মার্কেটিয়ারের সবচেয়ে বড় গুণ থাকা উচিত যে আসলে সে প্রাইস কীভাবে কমাবে সেটা চিন্তা করবে না, আসলে কীভাবে ভ্যালু অ্যাড করা যায় সেটা নিয়ে যদি সে কাজ করে, তাহলে নেগোসিয়েশনটা সহজ হয়ে যায়। আর আপনি যেটা বলেন অবজেকশন কীভাবে হ্যান্ডেল করা যায়, আমরা যদি মনে করি অবজেকশনটাকে যদি আশীর্বাদ হিসাবে নেওয়া উচিত, অবজেকশনটা নতুন সুযোগ তৈরি করতে পারে। অবজেকশন মানে কাস্টমার আপনার কাছে আরও রুম চাইছে, আরও তথ্য চাইছে। তো অ্যাজ এ সেলসম্যান, অ্যাজ এ মার্কেটিং হিসেবে কাস্টমার প্রবলেম সলভ করার জন্য আপনাকে এই তথ্যগুলো দেওয়া উচিত। অবজেকশনগুলোকে খুব পজিটিভভাবে নেওয়া উচিত। অবজেকশনগুলো যখন আপনি পজিটিভভাবে নেবেন, তখনই আপনি ট্রু সেলসম্যানশিপে যেতে পারবেন। এই জায়গাটা আমি একটু দর্শকের জন্য কিছু ইনসাইট দেই, কারণ আমাদের এই ভিডিওগুলো অনেক এন্টারপ্রেনার এবং ফ্রিল্যান্সাররা, অনেক বিভিন্ন কর্পোরেট সেক্টরের অনেক মানুষেরাই দেখেন। আমি আমার একটা যদি স্ট্র্যাটেজি আপনাদের সাথে নেগোসিয়েশনের যদি শেয়ার করি, মনে করেন আপনি কোনো একটা সার্ভিস অফার করেন যেটার প্রাইস হচ্ছে 100 টাকা। 100 টাকাতেই যদি মানুষ আপনার কাছ থেকে সার্ভিসটা নেয়, তাহলে আপনি তার কাছ থেকে 30% আপনি অ্যাডভান্স নিয়ে রাখেন, অর্থাৎ 30 টাকা। মানুষটা আপনার সাথে প্রাইস নিয়ে নেগোসিয়েশনে গিয়ে বলছে, ভাই 100 টাকার কাজটা আমাকে একটু দয়া করে 80 টাকায় রেখে দেন। তো আপনি যখন তাকে একটা ফেভার করছেন, 20 টাকা ছাড় দিচ্ছেন, 100 টাকার জায়গায় 80 টাকায় আপনি যদি তাকে সার্ভিস ডেলিভার করতে চান, আপনি তখন তার সাথে নেগোসিয়েশনের টোনটা এমনভাবে বলতে পারেন, ঠিক আছে, আমি আপনার 100 টাকার কাজটা 80 টাকায় করে দিচ্ছি, কিন্তু আগে আমাকে যে 30% অ্যাডভান্স দিতেন, এখন আমাকে দয়া করে 50% অ্যাডভান্স দিতে হবে। 80 টাকার 50% হচ্ছে 40 টাকা। সো এতে করে যেটা হয়, আপনি কিছুটা টাকা স্যাক্রিফাইস করলেন, কিন্তু টাকাটা আপনার ক্যাশ সাইকেলে বা ক্যাশ ফ্লোতে একটু আগে আগে ঢুকে আসলো। টোনটা এমনভাবে সেট করবেন, আমি প্রাইস কমিয়ে আপনাকে যেমন একটা ফেভার করছি, আমার অ্যাডভান্সের পার্সেন্টেজটা বাড়িয়ে আমাকেও আপনি একটু দয়া করে ফেভার করুন, এবং এই নেগোসিয়েশন স্কিলটা আসলে অনেক জায়গাতেই কাজে লাগে। আমরা ওদের নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি।
আমরা যখন এই ইন্ডাস্ট্রির এক্সপ্যানশনের জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের মার্কেটিং টেকনিক ইউটিলাইজ করতে হয়, মার্কেটিং বিভিন্ন প্ল্যান এবং স্ট্র্যাটেজিস থাকে। আমরা এক্ষেত্রে আসলে কী, কী মিস্টেকস করে ফেলি মার্কেটিং করতে গিয়ে? গুড কোশ্চেন। মার্কেটিংয়ের মিস্টেকটা এরকম যে আমরা এই সময় চটকদার অনেক বিজ্ঞাপন দিই, অনেক কথাবার্তা বলি। মানুষ ক্রেতা এখন অনেক কনসাস, সে বিষয়ে আসলে এইভাবে এড়িয়ে চলা উচিত যে আমরা অনেক সময় বলি লাক্সারি প্রজেক্ট, প্রিমিয়াম প্রজেক্ট, অনেক শব্দ ইউজ করি। আসলে এই শব্দগুলোর থেকে বেশি পাওয়ারফুল শব্দ হতে পারে, পাওয়ারফুল ওয়ার্ক হতে পারে মার্কেটিয়রও যদি ক্রেতাকে সোশ্যাল প্রুফ দেখাতে পারে। সোশ্যাল প্রুফ ব্যাপারটা এরকম যে তার অভিজ্ঞতা, প্রিভিয়াস কাস্টমারের কী অভিজ্ঞতা ছিল সেটা যদি সে এক্সপান্ড করতে পারে তার সোসাইটিতে, ডিজিটালি হোক এবং রিলেশনশিপস দিয়েই হোক। মানে এটা আসলে একসময় বলা হতো কাস্টমার ইজ দ্য কিং, বাট এখনকার সময়ে বলতে হবে কাস্টমার ইজ ইন্টেলিজেন্ট। কারণ অনেক আগে কাস্টমারের কাছে এত বেশি পরিমাণ ডেটা ছিল না, বাট এখন তাদের কাছে প্রচুর পরিমাণ ডেটা রয়েছে। এবং বিভিন্ন জায়গায় আমরা যে মার্কেটিং প্রমিসগুলো করি, মানে আমাদের আইবিএর ভাষায় যদি বলি, আমাদের আইবিতে আসলে পড়ানো হয়েছিল মার্কেটিং আসলে এক ধরনের কমিউনিকেশন প্রমিস রিলেটেড, মানে একটা প্রমিসের কমিউনিকেশন। সো আমরা যাতে ওভার প্রমিস করে না ফেলি, আন্ডার প্রমিস করে ওভার ডেলিভার করাটা ভালো, এবং কাস্টমারকে যাতে আমরা সবসময় ইন্টেলিজেন্ট মনে করি। কারণ যে এত হাই ভ্যালু প্রোডাক্ট কিনতে যাচ্ছে, তার মানে অত হাই অ্যামাউন্টের টাকা উনি ওনার লাইফে আর্ন করে আসছে, মানে লাইফের একটা ম্যাচিওর্ড স্টেজে এসে উনি ওই প্রোডাক্টটা কিনছেন। সেই সময়কার মার্কেটিংগুলো আসলে একটু ম্যাচিওর্ড হওয়াটা জরুরি, যাতে করে কাস্টমার বুঝে যে এরা প্রফেশনাল, এরা যেটা প্রমিস করছে সেটা তারা তাদের জায়গা থেকে ডেলিভার করবে। আমি আরেকটু আপনার কাছ থেকে ডিপে ঢুকতে চাচ্ছি লিডারশিপ এই ইস্যুটা নিয়ে। আপনাদের সেক্টরে আসলে লিডারশিপ কীভাবে কাজ করে, বা একটু যদি লিডারশিপ ইনসাইট আমাদের সাথে একটু শেয়ার করতেন। লিডারশিপ ইনসাইটের যদি একটা বাক্যে আমি বলি, লিডারশিপটা আসলে ট্রু লিডারশিপ আসলে ভেতর থেকে হতে হয় আসলে। হ্যাঁ, লিডার আসলে পারপাস তৈরি করে। যখন পারপাসটা ঠিক থাকে তখন অ্যাকচুয়ালি টিমটা কোলাবোরেশনে খুব চমৎকারভাবে কাজ করে। আমি যদি আরও সুন্দর করে বলি, লিডার অ্যাকচুয়ালি পারপাস তৈরি করে। যখন পারপাস ওয়ার্ক করে তখন টিম কোলাবোরেশনের মাধ্যমে চমৎকারভাবে সিচুয়েশন বা সলিউশনের দিকে যায়। আপনি যেহেতু প্র্যাকটিক্যালি আপনার প্রতিষ্ঠানে যেহেতু আপনি হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং, মানে আপনি অবশ্যই একটা ফাংশনাল ডিপার্টমেন্টকে আপনি লিড দিচ্ছেন। আমাদেরকে একটু দু একটা যদি এক্সাম্পল দেন যে আপনি আপনার টিমমেটের সাথে এবং আপনি আপনার যারা কলিগস রয়েছে, আপনি তাদের সাথে আসলে কীভাবে লিডারশিপ এবং ওভারঅল রিলেশনশিপ এটা আপনি বিল্ড করেছিলেন এবং প্রতিষ্ঠানের জন্য আপনি কাজ করেছিলেন। আমরা যদি এভাবে উত্তরটা এভাবে দিই কিংবা আলোচনাটা এভাবে করি, লিডারশিপ আসলে ভেতর থেকে আসতে হয়। লিডারশিপ এরকম যে লিডার আসলে পারপাস তৈরি করবে, একটা গ্রাউন্ড তৈরি করবে। যখন গ্রাউন্ড তৈরি করে আসলে তখন লিডারশিপটা ভালোভাবে ওয়ার্ক করে, টিমের মধ্যে ভালো কাজ হয়। আর আমি অন্যভাবে যদি বলি, আপনার টিমমেটকে, আপনার কলিগকে আপনি স্বাধীনতা দিবেন, তার কাজের মূল্যায়ন করবেন, অ্যাপ্রিসিয়েশন দিবেন, তখন তার কাজটা তার কাজটা ফ্রুটফুল হয়। এভাবে আপনার টিমমেটকে আপনি তৈরি করতে পারেন। আমি একটা সময় শুরুতেই বলেছিলাম যে আমি পত্রিকাতে কাজ করেছি ফিচারে। আমার সম্পাদক সাহেব অনেক সময় আমাকে ইন্সপিরেশন দিয়েছে, কোনো কাজ ভুল হয়ে গেছে, একই কাজ আমাকে বারবার করতে দিয়েছে এবং আমি কাজটা করতে পারবো। এই ইন্সপিরেশনটা একটা সময় আমাকে এরকমভাবে এগিয়ে নিয়ে গেল যে কোনো কঠিন কাজ থাকলে আমি এরকমভাবে বলতাম যে ভাই, যে কাজটা কেউ পারছে না সে কাজটা আপনি আমাকে দিবেন। এইভাবে ট্রু লিডারশিপ মেনটেন করা যায় আসলে। আমাদেরও আসলে বিভিন্ন জায়গায় যখন আমরা লিডারশিপ রিলেটেড সেশনগুলো আমরা কন্ডাক্ট করি, আমরা চেষ্টা করি কিছু কিওয়ার্ড দিয়ে হেল্প করতে। আমাদের ইউজুয়াল কিওয়ার্ড থাকে হচ্ছে ইনিশিয়েটিভ নেওয়া। আপনি যেমন অনেকটা ইনিশিয়েটিভ নিয়ে আপনি নিজের জায়গা থেকে বলেছেন যে আসলে যেই কাজটা অন্য কেউ করতে পারে না, আপনি আমাকে সেই কাজটা দিন। ওই যে কাজটা করতে চাওয়া, এইটাই কিন্তু আসলে এক ধরনের ইনিশিয়েটিভ। এই ইনিশিয়েটিভটাই আসলে অন্য যে কোনো মানুষের থেকে আসলে লিডার বা লিডারশিপ মাইন্ডসেট আসলে যার ভেতর রয়েছে তাকে অনেক বেশি আলাদা করে। আমরা প্রচুর প্রতিষ্ঠানে আমরা সেলস ট্রেনিং দেই এবং দেখা গিয়েছে আমরা যখন একই প্রতিষ্ঠানে, মনে করেন আমরা 2022-এ একটা ট্রেনিং দিয়েছি, 25-এ গিয়ে দেখলাম একই প্রতিষ্ঠান, একই ডিপার্টমেন্ট, চেহারাগুলো আলাদা। এর কারণ হচ্ছে সেলস ডিপার্টমেন্টে যে মানুষগুলো ছিল তারা হয়তো একটা বড় অংশ সুইচ করেছে। 2 থেকে 3 বছরের বেশি অনেকেই আসলে একটা প্রতিষ্ঠানের সেলস ডিপার্টমেন্টে থাকতে আগ্রহী হয় না। আপনি আপনার সর্বশেষ যে প্রতিষ্ঠান বা যেই প্রতিষ্ঠানের ক্যাপাসিটিতে আজকে আপনার সাথে আমার কথা হচ্ছে, আপনি সেই প্রতিষ্ঠানে প্রায় 9 বছরের ওপরে, আপনার 10 বছর হতে চললো সামনে, একটা লম্বা সময় আপনি ছিলেন
আপনি একটু আমাদেরকে এই জিনিসটা বলেন যে আসলে এই গত ১০ বছরে প্রতিষ্ঠান আপনাকে কিভাবে ধরে রেখেছে এবং আপনি কিভাবে এই প্রতিষ্ঠানের সাথে আসলে কাজের সম্পর্ক বা দায়িত্বের সম্পর্কটাকে আপনি মেইনটেইন করে গিয়েছেন? ভালো প্রশ্ন আসলে সীমান্ত ভাই। আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। জিএলজি এমন একটা প্রতিষ্ঠান, যখন আমি আমার কাজ শুরু করি এখানে, তখন আমাদের একটা প্রজেক্ট ছিল। একটা প্রজেক্ট থেকে কাজ শুরু করতে, করতে বিভিন্ন স্টাফ আসলো, আমাদের সাথে কাজ করলো। এই প্রতিষ্ঠানকে সেলস টিমের আমি তখন ২ জন কাজ করতাম। আমরা কাজ করতে গিয়ে একটা মায়ায় পড়ে গেলাম। প্রতিষ্ঠানটা আস্তে, আস্তে ধীরে, ধীরে আমরা 34 প্রজেক্ট হ্যান্ডওভার করেছি। মাশাআল্লাহ। প্রায় ৩৫০ অ্যাপার্টমেন্ট বিক্রি করেছি। সেখানে অ্যাপার্টমেন্টের সংখ্যা যদি আমি বলি, প্রায় ৭০০ ইউনিট আমাদের, হ্যাঁ? তো এখানে কাজ করতে যেয়ে দেখি যে আমাদের ম্যানেজিং ডিরেক্টর স্যার, উনি আসলে মানবিক মানুষ আমার কাছে মনে হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা খুব ইজমেন্ট ওয়েতে, প্রপার ওয়েতে কাজ করার সুযোগ পেয়েছি, অ্যাপ্রিসিয়েশন পেয়েছি। আমরা অন্যভাবে যদি বলি, একটা মানবিক প্রতিষ্ঠানের কারণেই আমার এতদিন দীর্ঘদিন থাকা। হ্যাঁ, আপনার প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক যে সেলসম্যানরা বেশি দিন থাকে না। এই ব্যাপারটা আসলেই সত্য। কিন্তু আমরা এখানে কাজ করতে গিয়ে একটা স্বপ্নদ্রষ্টা মানুষ, উনার প্রতি ডিভোটেড হয়ে আমরা কাজগুলো করি এবং অ্যাপ্রিসিয়েশনও পাই। প্রত্যেকটা ক্ষেত্রেই সেলস টিম কিংবা আমার একটা ভূমিকা থাকে, আমার পরামর্শ থাকে। এই ভালোবাসার কারণেই আসলে থেকে যাওয়া আসলে জিএলজিতে। আমাদের এই পুরো আলোচনার একেবারে শেষ মোমেন্টে আমাদের যারা দর্শক, আমরা জানি আজকে আমাদের আসলে এখানে দর্শক ২ ধরনের। এক ধরনের যারা কিনা আসলে আমাদের এই প্রপার্টিগুলোকে পারচেজ করতে পারেন। আরেক ধরনের যারা কিনা আপনার মতোই প্রফেশনাল সেক্টরে রয়েছে। ২ ক্যাটেগরির দর্শকের জন্য আপনি যদি একটা কোনো সিম্পল ইনসাইট সবার সাথে শেয়ার করেন, যেটা তারা একটা ফাইনাল মেসেজ হিসেবে হয়তো মনে রাখতে পারে। প্রত্যেককে আসলে মানুষ হওয়া উচিত। মানুষের যে ইনার বোধ, মানুষের যে ইনসাইট, মানুষের যে ট্রু ফিগার, এইটা দাঁড় করালে সে তার প্রফেশনাল লাইফ, ব্যক্তিগত লাইফ, সামাজিক জীবনে সে দাঁড়িয়ে যেতে পারবে। সারা পৃথিবী তাকে রিমেম্বার করবে। আপনি একটা লেগাসি তৈরি করে যেতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আমাদের খুব ইউনিক একটা সেক্টরে আসলে আমরা এই পডকাস্টটা করলাম। আমরা একটু জানার চেষ্টা করেছি বাংলাদেশের রিয়েল এস্টেট সেক্টরটা আসলে কিভাবে কাজ করে। আমরা যখন ক্রেতা হিসেবে কোনো একটা প্রোডাক্ট আমরা কিনতে চাই, আমরা কি ভুল করি? বেশ কিছু ডকুমেন্টের আমরা নাম জানলাম, যে এই ডকুমেন্টগুলো আসলে আমাদের চেক করে নেওয়া উচিত, যাতে করে আমরা কোনো ধরনের কোনো রং ফাইন্যান্সিয়াল ডিসিশন কিংবা কোনো যাতে রং পারচেজ ডিসিশন আমরা আমাদের জায়গা থেকে না নিয়ে রাখি। একই সাথে এই সেক্টরটা আসলে সামনে কিভাবে ইভলভ করতে যাচ্ছে, নতুন কী আরও ট্রেন্ড আসতে যাচ্ছে, আরও কী এখানে সার্ভিস অ্যাড হতে যাচ্ছে, এই সবগুলোকেই আমরা আসলে একটু চেষ্টা করেছি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যতটুকু পারা যায় জানতে। এবং আমাদের এই পুরো আলোচনায়, আমাদের এই পুরো কেস স্টাডি থেকে শুরু করে বিভিন্ন ইনসাইটে আমাদেরকে হেল্প করেছিলেন রুহুল আমিন ভাই, যিনি জিএলজি অ্যাসেটসে হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং হিসেবে কাজ করছেন। এবং শুধু তাই না, এই সেক্টরে তিনি প্রায় ২ দশক ধরে কাজ করে আসছেন। এই প্রোগ্রামে বা এই পুরো এপিসোডে আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য বেশ কিছু প্রবলেম সলভিং ইনসাইটসগুলো বের করে নিয়ে আসতে, যাতে করে প্রপার্টি পারচেস করার মতো একটা খুবই হাই ভ্যালু ডিসিশন, এবং বিশেষ করে ওই ডিসিশনটা আমরা অনেকেই নেই লাইফের শেষ বয়সে গিয়ে, যেই বয়সে একটা ডিসিশন মেকিংয়ে ভুল হলে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর সুযোগটাও খুব কম থাকে, কারণ আমাদের ওই লাইফ টাইমের সেই অপরচুনিটি আসলে কম পাওয়া যায়। ঠিক সেই রকম একটা মোমেন্টে কিভাবে আমরা আমাদের জায়গা থেকে খুবই টু দ্য পয়েন্টে ডিসিশন আমরা মেক করতে পারি, ক্রেতা হিসেবে চোখটা আমরা খুলতে পারি, এই সবগুলো বিষয়ে আমরা চেষ্টা করেছি আপনাদের সাথে কিছুটা ইনসাইট শেয়ার করতে। আপনি যদি মনে করেন আপনার জীবনেরও বা আপনার নির্দিষ্ট একটা সেক্টরের কোনো একটা প্রবলেমটাকে আপনি সলভ করতে চাচ্ছেন, তাহলে দয়া করে এই ভিডিওর নিচে কমেন্টে আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনার প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করে সেই প্রবলেমের সম্ভাব্য সলিউশন আমাদের যেই সেক্টরের এক্সপার্টের কাছে আছে তাদেরকে ইনভাইট করে আপনাদেরকে রিয়েলিস্টিক ওয়েতে সলিউশনগুলো দিয়ে আপনাকে হেল্প করতে। আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো না কোনো একটা এপিসোডে। তার আগ পর্যন্ত হ্যাপি লিভিং, হ্যাপি লার্নিং।